কোয়ার্টার ফাইনাল তো যা হোক করে পেনাল্টি শ্যুট আউট দিয়ে উতরে গেল। এরপর রয়েছে সেমিফাইনাল। তো সেমিফাইনালে কি হতে চলেছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, এবং সামনে বেঙ্গালুরু রয়েছে। তো বেঙ্গালুরু কীরকম টিম, তাদের শক্তি কি আছে না আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। আর মোহনবাগানের একটা ট্রান্সফার আপডেট রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে যদি আসি বেঙ্গালুরু, বা বলতে পারেন আমাদের সেমিফাইনাল যা বলবেন। তো খেলাটা রয়েছে পরশু দিন, মঙ্গলবার দিন খেলা রয়েছে। বিকেলবেলা 5:30 থেকে টেলিকাস্ট টাইম, খেলা শুরু হবে 6টা থেকে, এরকমই শুনতে পেয়েছি। তো অফিসিয়ালি লেখা রয়েছে 5:30। এবার বেঙ্গালুরু কীরকম টিম দেখুন, বেঙ্গালুরু হচ্ছে একটা ব্যালেন্স টিম। আমি যতদিন ধরে আইএসএল দেখছি, মানে এই মোহনবাগান আসার পর বলুন, তার আগের আইএসএলটা আমি দেখিনি বললে ভুল হবে, দেখেছি, কিন্তু আমি এই মোহনবাগান আসার পর থেকেই 2019-20 সাল থেকেই ধরি, তাহলে আমি বলবো বেঙ্গালুরু কিন্তু সব থেকে কনসিস্টেন্ট টিম। তো বেঙ্গালুরু টিমটা প্রতি বছরই আহামরি কিছু বিশাল টিম হয় না যে যেটাকে দেখে আপনার মনে হবে যে বাবা এই টিমটাই চ্যাম্পিয়ন হচ্ছে, এই টিমটার আছে মানে সব কিছু এই টিমটার কাছেই রয়েছে। আবার এই টিমটা কোনো দিনই খুব একটা খারাপ রেজাল্ট করে না, ম্যাক্সিমাম সময় নকআউট খেলে। তো কনসিস্টেন্সি ওদের মধ্যেই ছিল, কিন্তু এবারের টিমটা অনেকটা ব্যালেন্সড, এবং বিশেষ করে বলবো পেরিরা দিয়াস যোগ দেওয়াতে টিমটা কিন্তু লেথাল হয়ে গেছে। আগের ম্যাচে যা দেখলাম 4-3-3-এ খেলছে ওরা, এবং 3টে ফরওয়ার্ড থাকছে, সেটা বড় কথা নয়। 4-3-3 কেন 5টা স্ট্রাইকার নিয়েও কেউ খেলতে পারে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তারা কতটা সেটাকে ইউটিলাইজ করছে, মাঠে বিভৎস ভালোভাবে ইউটিলাইজ করছে এবং কুইক অ্যাটাকে চলে যাচ্ছে। আগের দিনের খেলাটা কিন্তু 90 মিনিট পর্যন্ত গড়াতোই না, যদি না কেরালা ব্লাস্টার মারাত্মকভাবে কিছু ডিফেন্স করে বলগুলোকে আটকাতো। কারণ কেরালা যাই অ্যাটাক করুক না কেন, ব্যাঙ্গালোর কিন্তু যতবারই ঢুকেছে একদম গোলের কাছাকাছি পৌঁছে গেছিলো। লাস্ট মিনিটে কোনোভাবে একটা সেভ, কোনোভাবে একটা ক্লিয়ারেন্স দিয়ে তারা বেঁচে গেছে। সব টিমের মোটামুটি খেলা দেখার পর এটাই মনে হয়েছে আমার যে এই সেমিফাইনাল ম্যাচেই মোহনবাগান সব থেকে কঠিন প্রতিরোধের মুখে পড়তে চলেছে। আর মোহনবাগান ব্যাঙ্গালুরু যখনই ম্যাচ হয় সেটা একটা হাড্ডাহাড্ডি, লাস্ট মিনিট পর্যন্ত ফাইট, নয়তো পেনাল্টি শ্যুট আউটের ডিসিশন, এই পর্যন্ত গড়ায় আমরা দেখে এসেছি। এবং আরও স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে, সুনীল ছেত্রী আর সামনের বছর খেলতে পারবে কি না এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। তো সুনীল ছেত্রীর যদি এটা লাস্ট বছরই হয়, তাহলেও প্লেয়ারদের একটা ডেডিকেশন থাকবে যে সুনীল ছেত্রীর জন্য লাস্টবারে একটা কাপ জেতা। তো সেই রকম একটা ডেডিকেশান নিয়েই তারা নামবে। আমাদের অ্যাডভান্টেজ আমাদের ঘরের মাঠ, তবে শুধু ঘরের মাঠ দিয়ে কিন্তু ব্যাঙ্গালোরকে হারানোটা সম্ভব নয়। মোহনবাগান ডিফেন্স যে এই ম্যাচটায় বিশাল একটা পরীক্ষার সম্মুখীন হবে এটা আর বলতে লাগে না। পেরিরা ডিয়াস তো রয়েছেই, সাইড থেকে শিবাশক্তি কিন্তু মারাত্মক স্পিডে অপারেট করবে, এবং আমাদের ডিফেন্ডাররা কিন্তু আগের ম্যাচ দেখে যা মনে হয়েছে একটু স্লো। তো শিবাশক্তিকে বুঝে আটকাতে হবে। পেনাল্টি বক্সের মধ্যে যদি শিবাশক্তি ঢুকে যায়, ওকে আটকাতে গিয়ে যদি আবার ট্যাকেল হয়, আমি সকলকে আগে থেকে বলে আসছি যে আমাদের এখানে রেফারিরা পেনাল্টি বক্সের মধ্যে পড়ে গেলে যে পড়ছে তারপরেই ডিসিশান দেওয়ার চেষ্টা করে। রেফারিরা সে থ্রো হোক বা পেনাল্টি হোক আর কর্নারই হোক, চোখে কিছুই দেখতে পায় না, আন্দাজের ওপর ডিসিশান দেয়। তো পেনাল্টি বক্সের মধ্যে পড়ে গেলেও ধরেই নেয় যে পেনাল্টি হয়েছে, কারণ ডিফেন্ডার মেরেছে তাই স্ট্রাইকার পড়ে গেছে। যে বলে ক্লিয়ার হয়েছে না কি হয়েছে এসব ওদের দেখে না, একটা অঙ্ক আছে, একটা হিসেব আছে, সেই অনুযায়ী তারা রেফারিং করে। অনেকটা ওই বাজারে কুমড়ো কিনতে যাওয়ার মতো, কুমড়োওয়ালা বা সবজিওয়ালা আপনাকে কুমড়োটা দেখে ওজন করলো না, একটু নেড়ে চেড়ে দেখে বললো এই দেবেন 50টা টাকা দেবেন কি 20টা টাকা দেবেন, এরকম একটা বললো আন্দাজে। তো রেফারিও ওইভাবেই একটা রেফারিং করে আমাদের এখানে। এছাড়া পেছন থেকে নগুয়েরার ডিস্ট্রিবিউশন তো রয়েছেই, পাস বাড়ানো রয়েছে। নগুয়েরা যথেষ্ট ভালো প্লেয়ার, এটা আলাদা করে বলতে লাগবে না, এবং তার পাসগুলো মারাত্মক ডেডলি হয়। আর তার সঙ্গে পেরিরা ডিয়াসকে যদি আপনি কম্পেয়ার করতে চান মোহনবাগানের কোনো প্লেয়ারকে, তাহলে একমাত্র আপনি দিমির সঙ্গে কম্পেয়ার করতে পারবেন। ওর ফিনিশিংটা জেসন কামিন্সের মতো, ওর ছটপটে ভাবটা দিমির মতো, এদিক ওদিক ছিটপিট করে সব সময়, আবার কাটানো বা স্কিলটাও খানিকটা সাহালের মতো। তো সব কিছু মিশিয়ে একটা কম্প্যাক্ট ফুটবলের প্যাকেজ রয়েছে কিন্তু এই পেরিরা ডিয়াস। এবং পেরিরা ডিয়াস কী করতে পারে সেটা আমরা আগের বছর কিন্তু লিগ শিল্ড ফাইনালে আর আমাদের কাপ ফাইনালের দুটোতেই দেখেছি। নিমেষের মধ্যে গোল করে খেলা ঘুরিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো এই প্লেয়ারটাকে কিন্তু মার্ক করতে হবে, একে খেলতে দিলে কিন্তু মোহনবাগানের কপালে দুঃখ আছে। মোহনবাগানের অ্যাটাকিং ফোর্স যেরকম, হয়তো মোহনবাগান গোল করবে, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের ম্যাচেও কী হয়েছে, মোহনবাগান তো 3খানা গোল করেছে কিন্তু 3টে গোল খেয়েও গেছে।
তো পেরেরা ডিয়াজকে না আটকালে একদিকে যেমন আমরা গোল করতেই থাকবো, উল্টো দিক থেকে আমরা গোল খেতেও থাকবো। তবে বেঙ্গালুরুকে আটকানোর একটা সহজ রাস্তা হচ্ছে মাঝমাঠটা দখল করা। আমাদের মাঝমাঠের যে বেস্ট প্লেয়াররা রয়েছে তাদেরকে যদি আমরা একসঙ্গে ইউজ করি, তাহলে মাঝমাঠটা আমাদের দখলে থাকলে কিন্তু ন্যাচারালি অপোনেন্টের কাছে বল না থাকলে তারা তো আর এমনি এমনি দৌড়ে অ্যাটাক করবে না, বলটা তাদেরকে পেতে হবে। তো মাঝমাঠ আমাদের দখলে থাকলে এবং প্রপার স্ন্যাচিং থাকলে ওরা কিন্তু অতটা অ্যাটাকও করতে পারবে না। বেঙ্গালুরু কিন্তু খেলাটাকে বিল্ড করতে করতে আমাদের পেনাল্টি বক্স পর্যন্ত নিয়ে আসবে এবং পেনাল্টি বক্সের আশেপাশে বেশ কিছু পাসেস খেলবে। তো এই জায়গাটাই সব থেকে থ্রেটনিং হবে। এই জায়গাটা করতে দিলে চলবে না। মানে ওদের অ্যাটাকগুলোকে পেনাল্টি বক্সের আগে যেভাবে হোক, সেটা যদি নো ননসেন্স ক্লিয়ারিংও হয় তাহলেও, মানে দীপক টাংরি যে খেলাটা খেলে সেইভাবে হলেও ওদের খেলাটাকে মাঝমাঠে নষ্ট করতে হবে। আমাদের পেনাল্টি বক্সে ওরা ঢুকে 2-3টে পাস খেলতে শুরু করলেই সেটা যখন তখন গোল ওরা করে দিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ম্যাচটায় অন্তত কোনো রকম এক্সপেরিমেন্টের জায়গা নেই। এটা একটা টাফ টিমের এগেনস্টে আমরা খেলতে চলেছি। এই টিমটার সঙ্গে যদি আমাদের আইএসএলেও দেখা হয় তাহলেও সেই টিমটা আমাদের কাছে মোটামুটি একটা চাপের থাকবে, এবং এটা তো নকআউট টুর্নামেন্ট, সেমিফাইনাল, আরও বেশি চাপের। তো এটা মাথায় রাখতে হবে। অপোনেন্ট টিম খুব সুন্দর ব্যালেন্সড ওয়েল টিউনড একটা টিম। কেন বলছি? টিমটার আগের খেলাগুলো আমি ধরছিই না, কিন্তু কেরালা ব্লাস্টার এবছর যথেষ্ট ভালো টিম বানিয়েছে, খেলছেও যথেষ্ট ভালো। একটা টিম 8টা গোল দিয়েছে, সে অপোনেন্ট যেই হোক না কেন, একটা ব্যালেন্স টিম তারা করেছে। সেখানে আদ্রিয়ান লুলা, পেপড়া এদের মতো প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু এই বেঙ্গালুরুর সঙ্গে পেরে ওঠেনি। আর যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন কেরালা ব্লাস্টার কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করেছিল, এরাও একটা গোল দিয়েছিল, ওরাও একটা গোল দিয়েছিল, কিন্তু সেই কেরালা ব্লাস্টারকে কিন্তু বেঙ্গালুরু এফসি হারিয়ে দিল। আর 90 মিনিট খেলা দেখলে কিন্তু আমরাও পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করেছি। তো আমাদের কাছে কিছুটা তো চ্যালেঞ্জিং বা একটা ভয়ের জায়গা থাকছে বেঙ্গালুরুকে নিয়ে। এখন যদি বলেন এত ভালো টিম করেও কেন চাপের জায়গা থাকছে, কারণ ব্যাপারটা হচ্ছে অপোনেন্ট ওয়েল টিউনড, আমরা কিন্তু অতটা টিউন নই। আমরা এটাকে প্রিসিজন খেলছি, ওরা কিন্তু একদম প্রিসিজন করুক বা না করুক, যাই করুক না কেন, ওরা কিন্তু টিমটার মধ্যে টিউনিংটা এনে ফেলেছে। সেটা কেরালা ব্লাস্টারের এগেনস্টে দেখা গেছে, এটা বড় টিমের এগেনস্টে খেলছে, যথেষ্ট টিউনিং রয়েছে। আমাদের কিন্তু লাস্ট ম্যাচে সেই টিউনিংটা কখনো কখনো দেখা গেছে, আবার কখনো কখনো মিসিং দেখা গেছে। হ্যাঁ, বলা যায় লাস্ট ম্যাচটা অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে, প্রপার টিম খেলেনি, অনেক রকম চেঞ্জেস এসছে, তার ফলে প্রপার কম্বিনেশন তৈরি হয়নি। কিন্তু তাও বলবো এই ম্যাচটা কিন্তু সব থেকে শক্ত ম্যাচই হতে চলেছে। কিন্তু তার সাথে আমি এটাও বলবো, মোহনবাগান যদি নিজেদের ফর্মে খেলে, প্লেয়াররা যদি নিজেদের নামের অনুযায়ী বা নিজেদের টপ ফর্মটায় খেলতে পারে, তাহলে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো টিমই মোহনবাগানের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু সেইটা ওই যে কিন্তু যদি এটা হয়, তবে সেই যদিটা যদি হয় তবেই হবে। তো সেটার উপর ডিপেন্ড করে আছে সব কিছু। তো কালকে এই ম্যাচটা নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। এবার চলে আসি ট্রান্সফার আপডেট। মোহনবাগানের সেন্টার ব্যাক একজন দরকার, আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেছেন, প্রচুর কমেন্ট পেয়েছি, এবং মোহনবাগান কিন্তু একজন সেন্টার ব্যাককে পজিটিভলি ট্রাই করছে, সেটা প্রীতম কোটাল নয়। এখন প্রশ্ন আসছে যে তাহলে কি প্রীতম কোটালকে নেবে না? না, দেখুন ব্যাপারটা হচ্ছে প্রীতম কোটাল নিয়ে নেগোসিয়েশান চলছে। এবার ধরুন লাস্ট মোমেন্ট পর্যন্ত নেগোসিয়েশান কমপ্লিট হলো না, তাহলে কি আমরা কাউকেই নেবো না? তো সেই জন্য একটা অল্টারনেটিভ চেষ্টাও করা হচ্ছে। একজন প্রপার মেন টিমে খেলা এরকম একজন সেন্টার ব্যাকের খোঁজ চলছে, যে তার মেন টিমে খেলে, অবশ্যই ন্যাশনাল টিমের মেন টিমে নয়। তো সেরকম একটা প্লেয়ার পেলে আমাদের একটা মানসিক সান্ত্বনা, কারণ প্লেয়ারটা কীরকম খেলবে, কতটা টিমে অ্যাডজাস্ট করতে পারবে, সেগুলো তো অনেক প্রশ্ন আছে, অনেক কিছু ব্যাপার আছে, চোট লাগবে কি না, হেন তেন অনেক অনিশ্চয়তা আছে। কিন্তু অ্যাটলিস্ট সমর্থক বলুন বা ম্যানেজমেন্ট বলুন বা কোচিং টিম বলুন, তাদের কাছে একটা সান্ত্বনা বা একটা অপশান তাদের কাছে চলে আসবে। এবং এই সপ্তাহের মধ্যেই নামটা জানা যাবে খুব শিগগিরই। ডিলটা হয়তো এই সপ্তাহেই হয়ে যাবে, আর এই সপ্তাহে না হলে তো আর হওয়ার জায়গা নেই, তারপর ট্রান্সফার উইন্ডো চলে যাবে, তাহলে আর কিছু করা যাবে না। তো সেই কারণেই মনে করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে হয়তো ডিলটা ফাইনাল হয়ে নামটা সামনে চলে আসবে। আর আগামীকাল যেরকম বলা আছে সেই অনুযায়ী হয়তো আনোয়ার আলীরকে নিয়ে যে পিএসসির ফাইনাল যে ভার্ডিক্টটা পিএসসি দেবে, সেটা হয়তো আগামীকাল জানা যাবে। যখনই জানা যাবে, যেই মুহূর্তে জানা যাবে, ভার্ডিক্টটা পড়ে বুঝে বিভিন্ন সাংবাদিক কি বলছেন বিষয়টা নিয়ে দু একটা অ্যাঙ্গেল থেকে আলোচনাটা শোনার পর বোঝা যাবে যে ব্যাপারটা কি হলো। তো তারপর আমি সেটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি হয়েছে।
তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।